সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ নবম ও দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ এখলাসউদ্দিন, দি হোপ ইন্টারন্যাশনাল স্কুল, সহকারী শিক্ষক বিজ্ঞান। আমরা আজকে আলোচনা করব দ্বাদশ অধ্যায়ের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া নিয়ে। তোমরা জানো বিদ্যুৎ কি, চৌম্বক কি, তারপরেও সেটাকে আমরা একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই অধ্যায়ে বেশ কিছু টপিকসের মধ্যে আমি বিদ্যুৎ, চৌম্বক ও জেনারেটর এই তিনটা বিষয়কে সিলেক্ট করেছি। পরবর্তী বিষয়গুলো এর পরবর্তী আপলোডে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ বিদ্যুৎ। বিদ্যুৎ কি? তোমরা সকলেই জানো বিদ্যুৎ হচ্ছে এক প্রকার অদৃশ্য শক্তি। এই বিদ্যুৎটা আমরা কোথা থেকে পাই? এই বিদ্যুৎটা আমরা প্রথমে পেয়ে থাকি স্থির তড়িৎ হিসাবে। কিভাবে? আমরা যদি একটা আম্বর নামক পদার্থের উপর পশম দিয়ে ঘষা দেই, কিসের উপর? আম্বর নামক পদার্থের উপর পশম দিয়ে ঘষা দেই, তাহলে দুটি বস্তুর মধ্যে, দুটি পদার্থের মধ্যে একটা অদৃশ্য আকর্ষণ বল কাজ করে। সেটাই হলো বিদ্যুতিক শক্তি। আর এ থেকে আমরা পেয়ে থাকি স্থির তড়িৎ। আর এই স্থির তড়িৎকে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত করে আমরা পেয়ে থাকি চলতড়িৎ, যেটা আমরা বলে থাকি ইলেকট্রন প্রবাহ। যাই হোক, এই বিদ্যুৎকে কাজে লাগিয়ে চুম্বক আবিষ্কার হয়েছে, আবার চুম্বককে কাজে লাগিয়ে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। তোমাদের কাছে ছোট্ট দুইটা প্রশ্ন: বিদ্যুৎকে কাজে লাগিয়ে চুম্বক কে আবিষ্কার করছে এবং চুম্বককে কাজে লাগিয়ে বিদ্যুৎ কে আবিষ্কার করছে? আশা করি এই প্রশ্নের উত্তর দুটো তোমরা বই থেকে খুঁজে বের করবা। চুম্বক, আমরা জানি পৃথিবীটা দুই প্রান্তে দুইটা মেরু আছে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। ওই দুইটা মেরুর মধ্যে আমরা চুম্বকত্ব পেয়ে থাকি, চুম্বকত্ব বা ম্যাগনেটিজম। এই বিষয়টা হলো এরকম যে লোডস্টোনকে অপর একটু লোডস্টোন যে অদৃশ্য বলে আকর্ষণ করে, সেটাই ম্যাগনেটিজম। তো আমরা এই প্রাকৃতিক ম্যাগনেটিজমকে যদি আমরা কৃত্রিম উপায়ে চিন্তা করি, তাহলে আমরা পেয়ে থাকি আমাদের বর্তমানে প্রচলিত অসংখ্য অগণিত মোটর এবং মেশিন। যে সকল যন্ত্রপাতি আমরা ব্যবহার করে থাকি, সেগুলো বিদ্যুৎ এবং চৌম্বক ক্রিয়াকে কাজে লাগিয়ে করা হয়ে থাকে, তৈরি করা হয়ে থাকে। তারপরে বিষয়টা হলো জেনারেটর। জেনারেটর কি? আমরা হয়তো বিয়ের অনুষ্ঠান বা যে কোনো ফাংশনে জেনারেটর দেখে থাকি। জেনারেটর আমাদের কি দেয়? যখন বিদ্যুৎ চলে যায় তখন আমরা বিদ্যুৎ পেয়ে থাকি। জেনারেটর এমন একটা যন্ত্রাংশ, এমন একটা মেশিন, যে মেশিনটা যান্ত্রিক শক্তিকে বিদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। জেনারেটর এমন একটি মেশিন, এমন একটি যন্ত্রাংশ যা যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ে একটা প্রশ্ন নিয়ে আসছি। যে চিত্র দুইটা দেখা যাচ্ছে, চিত্র এ, চিত্র বি। চিত্র এটা কিসের? এই সিম্বলটা হলো ইলেকট্রনিক সিম্বল। কিসের? ট্রান্সফরমারের। ট্রান্সফরমারের বিভিন্ন সিম্বল থেকে থাকে। এই সিম্বলটা হচ্ছে ইলেকট্রনিক সিম্বল। চিত্র বি, এই যে চিত্রটা, এটা হলো একটা মোটরের চিত্র। যেহেতু ট্রান্সফরমার, তাহলে আমাদের আগে জানতে হবে ট্রান্সফরমার কি। ট্রান্সফরমার এমন একটি যন্ত্র যা কোনো প্রকার বিদ্যুৎ সংস্পর্শ ছাড়াই কেবল আবেশের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে থাকে। কিভাবে? আমরা যদি প্রাইমারি সেকশনে বিদ্যুৎ প্রয়োগ করি, এসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট, তাহলে এর যে কয়েল আছে, এই কয়েলটার মধ্যবর্তী স্থানে চৌম্বকত্ব বিশেষত্ব বিশিষ্ট একটা পদার্থ থাকে। যখন এসি কারেন্টের দিক ক্রমান্বয়ে পরিবর্তন করতে থাকে, তখন এখানে ফ্লাক্স উৎপন্ন হয়। আর উক্ত ফ্লাক্স তার সেকেন্ডারি বা গৌণকুণ্ডলীর যে অংশ থাকে সেটাকে আকৃষ্ট করে, আবিষ্ট করে, ফলে সেকেন্ডারিতেও বিদ্যুতের উৎপন্ন হয়। তাহলে ট্রান্সফরমার এমন একটি যন্ত্রাংশ, যে যন্ত্রাংশ কেবল আবেশের মাধ্যমে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, অর্থাৎ মুখ্য কুণ্ডলী থেকে গৌণ কুণ্ডলীতে বিদ্যুৎ সরবরাহ করে থাকে।
ট্রান্সফরমারের দুটি অংশ অলরেডি আমি বলে ফেললাম, একটি মুখ্য অংশ, একটি গৌণ অংশ। মুখ্য অংশকে আমরা মুখ্য কুণ্ডলী বা প্রাইমারি, গৌণ কুণ্ডলীকে আমরা সেকেন্ডারি বলে থাকি। তো নবম দশম শ্রেণীর কেবল এই ট্রান্সফরমারের তিনটি বিষয়কে উল্লেখ করা হয়েছে: তড়িৎ প্রবাহ, ভোল্টেজ এবং টার্ন সংখ্যা। আমরা এই তিনটিতেই থাকবো। তো দেখা যাচ্ছে আমাদের প্রাইমারিতে যে সকল ডাটা দেওয়া আছে, 5 এম্পিয়ার, এম্পিয়ার অবশ্যই তড়িৎ প্রবাহের একক অর্থাৎ কারেন্টের একক। 220 ভোল্ট এটা ভোল্টেজের একক, এবং নাম্বার অফ প্রাইমারি মানে এটা টার্ন সংখ্যা, প্রাইমারি কুণ্ডলীতে কতগুলো প্যাচ বিদ্যমান আছে সেটা নির্দেশ করে। সেকেন্ডারির দিকে তাকালে, গৌণ কুণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ সেকেন্ডারি, অর্থাৎ গৌণ কুণ্ডলীতে কতগুলো প্যাচ বিদ্যমান আছে কেবল সেটা দেওয়া আছে। তাহলে আমাদের সেকেন্ডারিতে আরো দুইটা ডাটা অ্যাবসেন্ট আছে। কি দুইটা? একটা হলো তড়িৎ প্রবাহ, অপরটা হলো ভোল্টেজ। যে সেকেন্ডারিতে বা গৌণ কুণ্ডলীতে কি পরিমাণ তড়িৎ প্রবাহ এবং কি পরিমাণ ভোল্টেজ বিদ্যমান সেটা এখানে অ্যাবসেন্ট আছে। চিত্র বি তে কোনো ডাটা দেওয়া নেই, তবে চিত্র বি এর ডাটাগুলো তার নিচে দেওয়া আছে। কি? বি এর কর্মদক্ষতা 90%। কর্মদক্ষতা 90% মানে কি? ধরো আমি 100% কাজ করতে পারি, সেখানে আমি 90% কাজ সম্পন্ন করলাম, সেটাই হলো আমার কর্মদক্ষতা। তাহলে আমি টোটাল কাজ করতে পারি 100 তে 100, কিন্তু আমি কাজ করেছি 90, সেটাই হলো কর্মদক্ষতা। অতএব এই মোটরটি যদিও সে 100 তে 100 কাজ করতে পারে, কিন্তু এক্ষেত্রে সে কাজ করেছে 90। তাহলে মোটরটি 40 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় থাকা ট্যাঙ্কে 200 কেজি পানি উঠাতে পারে। তাহলে দেখা যাচ্ছে মোটরটি 40 সেকেন্ডে 40 মিটার উচ্চতায় থাকা ট্যাঙ্কে 200 কেজি পানি উঠাতে পারে। এই অংশটুকু দ্বাদশ অধ্যায় রিলেটেড না, অতএব আমরা বুঝতে পারলাম যে অধ্যায়, একই অধ্যায় থেকে সম্পূর্ণ সৃজনশীল নাও আসতে পারে, ভিন্ন অধ্যায় লিঙ্ক করে দিতে পারে, সেখান থেকেও আনসার করা লাগবে। তাহলে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, প্রথম প্রশ্নটি হলো জেনারেটর কাকে বলে? জেনারেটর কাকে বলে? আমরা আলোচনার শুরুতেই জেনারেটর কাকে বলে জেনেছি। কি? যেই যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে। যেই যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দ্বিতীয় প্রশ্ন, স্টেপ আপ ও স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতে কি বোঝায়? স্টেপ আপ এবং স্টেপ ডাউন ট্রান্সফরমার বলতে কি বোঝায়? স্টেপ আপ মানে হচ্ছে বেড়ে যাওয়া, আরোহী। আমরা পাঠ্যপুস্তকে সেটাকে আরোহী ট্রান্সফরমার হিসাবে পেয়েছি। স্টেপ ডাউন মানে হলো কমে যাওয়া, মানে অবরোহী, যেটা আমাদের পাঠ্য বইয়ে অবরোহী ট্রান্সফরমার হিসাবে পরিচিত। আরোহী ট্রান্সফরমার কি? যে ট্রান্সফরমার তার সেকেন্ডারিতে ভোল্টেজকে বাড়িয়ে দেয়। আরোহী ট্রান্সফরমার কি? যেই ট্রান্সফরমার তার সেকেন্ডারিতে ভোল্টেজকে বাড়িয়ে দেয় তাকে আরোহী ট্রান্সফরমার বা স্টেপ আপ ট্রান্সফরমার বলে। আর স্টেপ ডাউন ট্রান্সফরমার কি? যে ট্রান্সফরমার তার সেকেন্ডারিতে ভোল্টেজকে কমিয়ে দেয় তাকে অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফরমার বলে। তো আমরা চিত্র থেকেও বুঝতে পারি যে কোন ট্রান্সফরমারটা স্টেপ আপ, কোন ট্রান্সফরমারটা স্টেপ ডাউন। আমাদের পেছনে বোর্ডে যেই চিত্রটি দেয়া আছে সেই চিত্রটার মধ্যেও স্টেপ আপ স্টেপ ডাউন চেনার ক্লু আছে। কেমন? প্রাইমারিতে নাম্বার অফ প্রাইমারি টার্ন 50টি আর সেকেন্ডারিতে টার্ন সংখ্যা হচ্ছে 20টি। মনে রাখতে হবে টার্ন সংখ্যা যত বেশি হবে ফ্লাক্সের পরিমাণ তত বেশি হবে, আর ফ্লাক্সের পরিমাণ বেড়ে গেলে ভোল্টেজের পরিমাণ বেড়ে যায়। টার্ন সংখ্যা যত কম হবে ফ্লাক্সের পরিমাণ কম হয়ে যাবে, আর সেখান থেকে আমরা ভোল্টেজটাও কম পাবো। অতএব সেকেন্ডারিতে যদি টার্ন সংখ্যা বেশি হয় তাহলে সেখানে ভোল্টেজটা বেশি হবে। সেকেন্ডারিতে যদি টার্ন সংখ্যা কম হয় প্রাইমারির তুলনায় তাহলে ভোল্টেজটা কমে যাবে। অতএব সেকেন্ডারির টার্ন সংখ্যার দিকে তাকালেই আমরা বুঝতে পারবো যে ট্রান্সফরমারটি
স্টেপ আপ নাকি স্টেপ ডাউন। এখানে প্রাইমারিতে 50, সেকেন্ডারিতে 20। যেহেতু সেকেন্ডারিতে টার্ন সংখ্যা কম, অতএব আমাদের পিছনে দেওয়া ট্রান্সফরমারের পরিচয় হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবার আসো গ নাম্বার, গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত? গৌণ কুণ্ডলী কোনটা? সেকেন্ডারি কুণ্ডলী, অর্থাৎ প্রথম যে অংশে ট্রান্সফরমারের প্রথম যে অংশে বিদ্যুৎ প্রয়োগ করা হয়েছে সেটা হলো আমার গৌণ কুণ্ডলী, মুখ্য কুণ্ডলী, প্রাইমারি ইউনিট। আর যে অংশ থেকে আমি তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ আশা করতেছি সেটা হলো আমার সেকেন্ডারি বা গৌণ ইউনিট। এই গৌণ ইউনিটের তড়িৎ প্রবাহ কত? আমরা শুরুতেই বলছিলাম এখানে দুইটা ডাটা অ্যাবসেন্ট আছে, সেটা হলো গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তাহলে আমাদের একটা জানতে চাইছে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। তো আমরা এই তড়িৎ প্রবাহ, ভোল্টেজ, টার্ন সংখ্যা সংক্রান্ত কেবল একটা সূত্রতেই সমস্যাগুলোকে সমাধান করতে পারি। কি সেটা? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, সূত্রটা হচ্ছে নাম্বার অফ প্রাইমারি বাই নাম্বার অফ সেকেন্ডারি ইকুয়াল ভোল্টেজ অফ প্রাইমারি, ভোল্টেজ অফ সেকেন্ডারি। আমরা ভোল্টেজকে ই দ্বারাও চিনে থাকি, সূচিত করে থাকি, এবং তড়িৎ প্রবাহের বেলায় এটা একটু উল্টা, নাম্বার অফ সেকেন্ডারি কারেন্ট অফ সেকেন্ডারি, কারেন্ট অফ প্রাইমারি। আমরা এই একটা সূত্রের মাধ্যমে এই সংক্রান্ত প্রায় সকল গাণিতিক সমস্যার সমাধান করে ফেলতে পারি। তাহলে আমাকে বাছাই করতে হবে এই তিনটা অংশের মধ্যে কোন দুটা অংশ গ্রহণ করব। প্রাইমারিতে আমার নাম্বার অফ প্রাইমারি অর্থাৎ টার্ন সংখ্যা বিদ্যমান, সেকেন্ডারিতে টার্ন সংখ্যা বিদ্যমান। অতএব আমরা খুব সহজেই এই অংশটাকে সিলেক্ট করতে পারি। এবং প্রাইমারিতে কারেন্ট বিদ্যমান, আমার প্রশ্নে কারেন্ট চাইছে, তড়িৎ প্রবাহ চাইছে। তাহলে যেহেতু প্রাইমারিতেও আছে আর সেকেন্ডারিতে কত তা জানতে চাইছে, সেক্ষেত্রে আমরা এই অংশটাকে গ্রহণ করতে পারি। তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি, যে আমরা লিখতে পারি, আমরা জানি নাম্বার অফ প্রাইমারি, নাম্বার অফ সেকেন্ডারি ইকুয়াল কারেন্ট অফ সেকেন্ডারি, কারেন্ট অফ প্রাইমারি। এবার তাদের মানগুলো এখানে লিখে ফেলি। নাম্বার অফ প্রাইমারিতে আছে 50টি টার্ন, নাম্বার অফ সেকেন্ডারিতে আছে 20টি টার্ন, নাম্বার অফ কারেন্ট অফ প্রাইমারিতে আছে 5 অ্যাম্পিয়ার, এবং সেকেন্ডারিতে আমাদের জিজ্ঞাসিত। তাহলে আমরা সেকেন্ডারির কারেন্ট যদি বের করতে চাই, এই নিচের পি কে উপরে গুণ করে দিলেই আমরা পেয়ে যাচ্ছি কারেন্ট অফ সেকেন্ডারি নাম্বার অফ প্রাইমারি ইন্টু কারেন্ট অফ প্রাইমারি, এবং নিচে থেকে যাচ্ছে নাম্বার অফ সেকেন্ডারি। আমরা একটু মানগুলো বসিয়ে নেই। প্রাইমারি টার্ন সংখ্যা 50, কারেন্ট 5 অ্যাম্পিয়ার, সেকেন্ডারি টার্ন সংখ্যা 20। তাহলে আমরা পেয়ে যাব 12.5 অ্যাম্পিয়ার। তাহলে আমরা সেকেন্ডারির কারেন্ট কত, গৌণকুণ্ডলীর কারেন্ট কত সেটা বের করতে পারলাম। এবার আমরা যদি চতুর্থ প্রশ্নের দিকে তাকাই, সেখানে বলা হয়েছে এ যন্ত্রটি দ্বারা বি যন্ত্রটি চালনা করা যাবে কিনা। অর্থাৎ এ ট্রান্সফরমার নামক যন্ত্র দ্বারা বি মোটরকে চালনা করা যাবে কিনা। আমরা স্বভাবতই ট্রান্সফরমার দিয়ে বিভিন্ন যন্ত্র চালিয়ে থাকি, তারাও সেটা জানতে চায়
এই ট্রান্সফরমারটা দিয়ে মোটরটি চালানো যাবে কি না। এবার একটি যন্ত্র অপর একটি যন্ত্রকে দিয়ে চালানো যাবে কিনা সেটা জানতে হলে আমাদের জানতে হয় যন্ত্রগুলোর ক্ষমতা। অতএব আমরা প্রথমে জেনে নিব চিত্র এ ট্রান্সফরমারের ক্ষমতা কত এবং চিত্র বি মোটরের ক্ষমতা কত। আমরা দুইটা ক্ষমতা থেকে তুলনা করলেই বুঝতে পারবো যন্ত্রটি চালনা করা যাবে কিনা। তাহলে চিত্র এ ট্রান্সফরমারের ক্ষমতা যদি বের করতে হয় তাহলে অবশ্যই আমরা সেকেন্ডারি ক্ষমতা বের করব। তো সেকেন্ডারি ক্ষমতার যে সূত্র আমরা জানি, যে ক্ষমতার সূত্র P ইকুয়াল VI। P ইকুয়াল VI। উল্লেখ্য আমার যেহেতু সেকেন্ডারি গুলো বের করতে হবে তাহলে VS IS, আমার IS এর মান আছে কিন্তু VS এর মান নাই। অতএব ক্ষমতা সরাসরি বের করার আগে আমাকে V of S এর মান অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত সেটা জেনে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি পূর্বের সূত্র থেকে যে আমাদের উপরে দেয়া আছে, নাম্বার অফ P নাম্বার অফ S ইকুয়াল V of P V of S। যেহেতু গৌণ কুণ্ডলীটা জানতে চাইছে আমরা টোটালটাকে পক্ষান্তর করে নেই। আমরা এটাকে একটু রিভার্স করে নেই। এবার ভোল্টেজ প্রাইমারিকে আমরা পক্ষান্তর করে দেই। মানগুলো বসিয়ে নেই। প্রাইমারি 50, সেকেন্ডারি 20, ভোল্টেজ প্রাইমারি থেকে 220 ভোল্ট। তাহলে মানগুলো বসিয়ে নিলে আমরা পাই 20 into 220 divided by 50। আমরা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পেয়ে গেলাম 88 ভোল্ট। এবার আমরা চিত্র এ ট্রান্সফরমারের ক্ষমতা সরাসরি বের করতে পারবো। আবার চিত্র এ এর ক্ষমতা P of secondary equal VS IS। 88 into IS পেয়েছিলাম আমরা 12.5। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাইলে চিত্র এর যে ক্ষমতা সেটা হলো 1100 ওয়াট। তাহলে আমরা চিত্র বি মোটরের ক্ষমতাটা বের করলেই পেয়ে যাব যে এ দিয়ে বি কে চালনা করা যাবে কিনা। এবার বি যন্ত্রের দিকে তাকালে তার যে ডাটাগুলো দেওয়া ছিল সেটা হলো তার কর্মদক্ষতা 90%। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি, এইখানে কর্মদক্ষতা কি এটা দ্বারা প্রকাশ করা হয় 90%, আর আমরা পার্সেন্টকে উঠাই দিলে পেয়ে যাই 0.9। মোটরটি 40 সেকেন্ডে অর্থাৎ টাইম 40 সেকেন্ড এবং 40 মিটার উচ্চতায় ট্যাঙ্কে 200 কেজি পানি অর্থাৎ ভর 200 কেজি পানি উঠিয়েছিল। তাহলে কর্মদক্ষতার সাথে অর্থাৎ আমাদের ফিরে যেতে হচ্ছে চতুর্থ অধ্যায়ে, সেখানে আমরা
পানি উত্তোলন সংক্রান্ত বা কোনো কিছু উত্তোলন সংক্রান্ত কর্মদক্ষতা বা ক্ষমতার যে সূত্রটা সেটা আমরা জানি P ইকুয়াল mgh/t। mgh/t। সেখান থেকে আমরা একটি মেশিন বলি, ব্যক্তি বলি, যন্ত্র বলি, সে কতটুক ক্ষমতায় কাজ করছে সেটা আমরা পেয়ে যাই P ইকুয়াল mgh/t এই সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখানেও লিখতে পারি B যন্ত্রের ক্ষেত্রে P, এটার পরিচয়টা একটু দিয়ে দিই, কার্যকর ক্ষমতা। কার্যকর ক্ষমতা সে কতটুকু কার্যকারিতা দেখিয়েছে। P ইকুয়াল mgh/t। আমরা যদি মানগুলো বসিয়ে নিই, 200, g এর মান আমরা জানি এটা ধ্রুবক 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, 9.8 এবং উচ্চতা ছিল 40, টাইম ছিল 40 সেকেন্ড। আমরা ক্যালকুলেট করলে কত পাই দেখি। আমরা পাই 1960 ওয়াট। আমরা ইচ্ছা করলে এখনই মন্তব্য করতে পারি যে এ যন্ত্র দিয়ে বি যন্ত্র চালানো যাবে না, কারণ হচ্ছে যে যন্ত্রের কর্মদক্ষতা 90% তার কার্যকর ক্ষমতা 1960 ওয়াট দ্বারায় সে যন্ত্র কোনোদিনও 1100 ওয়াট বিশিষ্ট ট্রান্সফরমার দিয়ে চালনা করা যাবে না। আমরা ইচ্ছা করলে এখানেই মন্তব্য করে ফেলতে পারি। তারপরেও মেশিনটির প্রকৃত ক্ষমতার উপর, মোটরটির প্রকৃত ক্ষমতার উপরে আমরা মন্তব্য করব। প্রকৃত ক্ষমতা যদি বের করতে হয় আমরা জানি কর্মদক্ষতার একটা সূত্র আছে, সেটা এটা ইকুয়াল কার্যকর ক্ষমতা অর্থাৎ P ডিভাইডেড বাই প্রকৃত ক্ষমতা। আমরা এটাকে P প্রাইম দ্বারা সূচিত করলাম, যদিও সূত্রটাতে ইনটু 100 দেয়া আছে, কিন্তু আমরা দিব না, কারণ হলো ইটার মান আমরা অলরেডি 0.9% কে ভেঙে ফেলছি। এবার আমরা মেশিনটির প্রকৃত ক্ষমতা যদি বের করতে চাই, পক্ষান্তর করে দিলেই হয়, মান বসিয়ে নেই। এখানে পাইছি 1960 0.9। ক্যালকুলেট করলে দাঁড়ায় ওয়াট। অর্থাৎ যে মোটরটি দেয়া আছে সেই মোটরটির প্রকৃত ক্ষমতা হচ্ছে 2177.78 বা 78 ওয়াট। অতএব আমরা মন্তব্য করব চিত্র এ দ্বারা অর্থাৎ ট্রান্সফরমার দিয়ে চিত্র বি অর্থাৎ মোটরটি চালনা করা যাবে না। ধন্যবাদ বন্ধুরা।